আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে বাজার দেখে অনেকেই খুশি এবং অনেকেই হতাশ। আজকে 90 পয়েন্টের উপরে প্লাস হয়েছে, বাট অনেকের হাতে থাকা শেয়ারের কোনো মুভমেন্ট নাই, মানে পোর্টফোলিওর কোনো চেঞ্জ আসে নাই। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের পোর্টফোলিও নেগেটিভ হয়েছে, বাট ইন্ডেক্স কিন্তু পজিটিভ। কী কারণে হয়েছে আপনারা সবাই অবগত আছেন, সেইটা হচ্ছে ব্যাংকের কারণে। শুধুমাত্র ব্যাংকই বাড়ছে এবং অন্য অন্য হাতে গোনা দুই একটা বাদ দিয়ে সেই স্টকগুলো স্লো ছিল, মানে ম্যাক্সিমাম স্টকই স্লো ছিল। গতদিন যেমন টেক্সটাইলের বেশ ভালো একটা মুভমেন্ট ছিল, টেক্সটাইল আজকে স্লো হয়ে গেছে এবং অন্যান্য স্টকগুলো স্লো হয়েছে। আসলে ব্যাংকের আজকে মনিটরি পলিসি ছিল, যে কারণে ব্যাংকের একটা পজিটিভ নিউজ ছিল, ওই কারণে ব্যাংক বাড়ছে। আসলে মার্কেটের এই 90 পয়েন্ট ওখানে কারো তেমন কোনো কিছু উপকারে আসে নাই। শুধুমাত্র যাদের ব্যাংক আছে, মানে পোর্টফোলিওতে অন্য স্টক নেই, শুধুমাত্র ব্যাংক আছে, তাদের হয়তো বা ভালো কিছু এসেছে এইখান থেকে। কিন্তু বাট অন্যান্য যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদের তেমন কোনো কিছু ফলপ্রসূ হয় না। আসলে আমিও এই বাজারটা, মানে আজকের বাজারটা তেমন একটা পছন্দ করিনি। আমি আমার পোস্টের মাধ্যমে আমি সেটা প্রকাশ করেছি, বাট আপনারা কিভাবে দেখেছেন আমি জানি না, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। শুধুমাত্র কি ব্যাংকই আছে বাজারে? না, নাই, আরও অন্যান্য স্টকগুলোও আছে। যাই হোক, তারপরেও ব্যাংক বাড়ছে। যাদের হাতে ব্যাংক আছে তাদের জন্য শুভকামনা। ব্যাংক আমাদেরও হাতে একটা ছিল, এনসিসি ব্যাংক, ব্যাংকের উত্থান দেখে আজকে ছেড়ে দিয়েছে। আসলে আমি পজিটিভ নিউজে সবসময় শেয়ার সেল করার চিন্তা করি। যাই হোক, ব্যাংকের উত্থান হয়েছে, কিন্তু একটা ব্যাংক এর বিপরীত চলছে। সেই ব্যাংকটা নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব। সেইটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। আমার কাছে প্রচুর পরিমাণে কোয়ারি এসেছে আমার কমেন্টসে এবং আমার হোয়াটসঅ্যাপেও। অনেকেই লিখেছে যে ভাই, মিডল্যান্ড ব্যাংক কেন বিপরীত চলতেছে বা কী কারণে চলতেছে। ব্যাংক সেক্টর বাড়তেছে কিন্তু বাট মিডল্যান্ড ব্যাংক তার বিপরীত চলে। মিডল্যান্ড ব্যাংকের গত 2 দিন আগে ইপিএস আসছে, ইপিএস নেগেটিভ, প্রচুর পরিমাণে নেগেটিভ। অনেকেই এখন আমাকে বলতেছে ভাই, আপনিই তো বলেন যে আমাদের বাজারে ইপিএস ডিভিডেন্ড দিয়ে চলে না বাজার, তাহলে মিডল্যান্ড ব্যাংক কেন পড়তেছে? ভাই, মিডল্যান্ড ব্যাংকের ঘটনা কোথায় ঘটেছে, কি ঘটেছে, সেইটা আগে আপনাদেরকে বুঝতে হবে। না বুঝলে শুধু শুধু আপনারা টাকা হারাবেন। এই বিষয়গুলো একটু কোর টাইপের বিষয়টা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। দেখেন, মিডল্যান্ড ব্যাংক এইখান থেকে, মানে এই যে 35-36 টাকা লেভেল থেকে পড়ে সে 14 টাকা লেভেল আসছিল, আসার পরে তারপর একটা উত্থান দিছে। বাট এইখান থেকে এই পর্যন্ত দেখেন, মানে হচ্ছে 14 টাকার থেকে 29 টাকা, ডাবল। এইখানে ডাবল হয়েছে, 100% শেয়ারটার দাম বেড়ে গেছে। তারপরে যদি আপনি শেয়ারটা এন্ট্রি নিয়ে বসে থাকেন, তাহলে আপনার ঝুঁকির জায়গাটা কোথায় ছিল বলেন তো? আমরা এই ঝুঁকির জায়গাটা চিন্তা করি না, ভাবি যে এইটা বাড়তেছে, মনে হয় সবসময়ই বাড়বে। এখন ইপিএস নেগেটিভ আসার কারণে যেইটা পড়ছে, আসলে এইটা এমনিও পড়তো। ইপিএস যদি ওইভাবে নেগেটিভ নাও আসতো তারপরেও পড়তো। তারপর আপনাদেরকে একটা কথা বলে দেই, যখন স্মার্ট মানি বেরোনোর কথা চিন্তা করে, তখন তারা বিভিন্ন টাইপের নিউজ টিউজ দিয়ে এইভাবেই করে। আসলে এই ব্যাংক টাইপ, মানে এই মিডল্যান্ড ব্যাংকটা গেমলিং শেয়ার। এটা নর্মাল ওই যে ব্র্যাক ব্যাংকের মতো বা সিটি ব্যাংকের মতো, হ্যাঁ, ব্র্যাক ব্যাংকও বাড়তেছে, ইনস্টিটিউট ওরা কিনতেছেন, বাট এইখানে ব্যক্তি বিনিয়োগকারী, মানে ব্যক্তি গেমলার যারা ছিল, তারা এই স্টকটা নিয়ে গেম করেছে। এদের গেম টেম পুরাটাই শেষ। এখন এই টাইপের কাহিনীতে ইপিএস নেগেটিভ আসবেই, কারণ শেয়ারটা ফালানোর জন্য তো একটা ইস্যু লাগবে। সেই ইস্যুটাই হয়েছে গত দিন। যখন আপনার স্টকটা এই লেভেলে ছিল তখন আপনারা এন্ট্রি নিতেন, বাট আপনারা যদি এই ধরনের লেভেলে, মানে এই যে 27 টাকা 28 টাকা লেভেলে যদি এন্ট্রি নিয়ে ফেলান, শেয়ারটা কোথা থেকে উঠে গেছে সেই চিন্তা যদি না করেন, তাহলে ভাই এই ফ্রি ফল আপনাদেরকে দেখতেই হবে, একটু সহ্য করতেই হবে। কারণ আপনি ঢুকেছেনই এই স্টকটাই ভুল জায়গায়। আমি সবসময় আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে ভাই, অতি মূল্যায়িত শেয়ার থেকে দূরে থাকুন। নিচের দিকে স্টকটা আপনার হয়তো বা 2 দিন 3 দিন বা 5 দিন, এক মাস 2 মাস হয়তো বা একটু সময় নেবে, বাট ওই স্টকটা রিকভারি করা খুবই ইজি। বাট উপরের দিকে স্টকটা বেড়ে গেছে যখন, তখন এন্ট্রি নিলে দেখেন যে এইখানে ইপিএস আসার পরে কিন্তু অনেকেই এক্সিট নিতে পারেন নাই, কারণ অনেকেরই লেভেল কেনা কত, যে 24, 25, 26 টাকা লেভেলে কেনা, এখন শেয়ারটা 19 টাকা 70 পয়সায়। কালকে যে আরও পড়বে না এই গ্যারান্টি তো নাই। তাহলে ভাই, আপনারা এই চিন্তাটা কেন করেন না যে স্টকটার লেভেল কোথায়? এই যে চার্ট তো আপনার সামনেই আছে, একটু চার্টটা খুলে দেখেন যে এটা কোথা থেকে কোথায় উঠে গেছে। এবং যখন এই স্টকটা ওঠে তখন কিন্তু এই যে 10-11 টাকার থেকে স্টকটা উঠে 36 টাকা পর্যন্ত গেছে। আমি এই স্টকটা ভুলেও কখনো কোনো সময় টাচ করি না। হ্যাঁ, এই যে এই উত্থান হয়েছে, এই উত্থান চাইলেও আমি ধরতে পারতাম, বাট আমি এই স্টকটা যাই নেই, ইচ্ছা করে জানি। আমি এমনিতেই ব্যাংকের শেয়ার একটু অ্যাভয়েড করে চলি।
সো আসলে তারপরেও আপনারা অনেকেই কোয়ারি দিচ্ছেন যে ভাই মিডল্যান্ড ব্যাংক তাহলে বিপরীত কেন চলতেছে। বিপরীত চলবেই। আপনার এই মিডল্যান্ড ব্যাংক যখন এই যে এইখান থেকে উঠছে, আপনারা একটু খেয়াল করেন, যখন এই লেভেল থেকে মানে এই 14 টাকার লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যখন উঠছে, তখন কি অন্য কোনো ব্যাংকের মুভমেন্ট ছিল না, ও একাই উঠছে। তার মানে ও হচ্ছে সৎ ভাই, আপন ভাই না। অন্যান্য ব্যাংকের ও আপন ভাই না, ও হচ্ছে সৎ ভাই। তো সৎ ভাইয়ের আচরণ তো সৎ ভাইয়ের মতোই হবে। অন্য ব্যাংকগুলো উঠলে এই ব্যাংকটা তো নামবেই। ইভেন এদের গেম প্ল্যান শেষ, একদম 100% শেষ। আপনাদের হাতে এই শেয়ারটা ধরাই দেওয়া তারা চম্পট হয়েছে। এখন আর একটু ওয়েট করেন ভাই। আমি আপনাদেরকে দুঃখ দিতে চাই না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। যেটা বাস্তবতা সেটা মেনে নিতে হবে। যে জায়গাটাতে ভুল করছেন এই ভুল থেকে বারবার শিক্ষা নেন। এই ভুল থেকে আপনি নিজেকে বলেন যে আমি এই ভুলটা আর করবো না, হাই প্রাইসে যাওয়ার পরে স্টকটা কিনবো না। অনেকেই বলে ভাই আমি স্টপ লস দিয়ে বেরোয় যাব। ভাই দেখেন, এই যে এইখানে ফ্রি ফল হচ্ছে, আপনি স্টপ লস দেওয়ার মতো সুযোগও পান নাই। এই যে গত দিন একটু এইখানে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আবার পরের দিন মাইর হয়েছে। এরকমই হবে। এখন বলবেন ভাই এইখানে তাহলে কিনলো কারা? এই জায়গাটাতে তো একটু উপরের দিকে উঠছিল, এখানে কিনলো কারা? ভাই যাদের শেয়ারটা এই লেভেলে কেনা আছে, ধরেন এই যে 16-17 টাকা লেভেলে কেনা আছে, তারা যদি এইখানে আরও কিছু শেয়ার কিনে আমাদের হাতে আরও বেশি শেয়ার যদি দিয়ে দিতে পারে, তাহলে তাদের তো লস নাই। মানে ওনাদের কেনাই তো, মানে স্মার্ট মানি ওদের কেনাই তো 16-17 টাকা লেভেলে, এই লেভেলে। এখন বিক্রি করার সময় এইখানেও এই সব জায়গায় বিক্রি করছে। ইভেন কিছু হাতে পরিমাণ ছিল, কালকে একটু কিনছে, আবার মাইর শুরু করছে। এটাই হবে এখন। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে ভাই আপনাদের। না রাখলে আপনারা এই বাজার থেকে সারা জীবনই পুঁজি হারাবেন। ওই যে আপনি মনে করছেন যে স্টপ লস দেবো, দেখেন স্টপ লস দেওয়ার সুযোগও পায় নাই অনেকে। তা আপনি স্টপ লস কীভাবে দিবেন? নিচে থাকা শেয়ারে স্টপ লস আপনি বায়ার টায়ার পাবেন, বাট উপরে যখন ফ্রি ফল হয়, এই ফ্রি ফলের শেয়ারগুলো বায়ার পাইতে খুব কষ্ট। যে যখন নামছে দেখেন, এই যে ঠাস ঠাস করে নামছে, যে এইখান থেকেও যখন নামছিল যে 15-16% নেমে গেছে, আপনার 15-16% নামার পরে আপনার মনের অবস্থা কি হবে? তখন কি আর স্টপ লস দিতে ইচ্ছা করবে? সুযোগই থাকে না। এই জন্যই আমি বারবার করে বলি, একদম উপরে যাওয়া শেয়ার, মানে যে শেয়ারটা অলরেডি 50%, 100% বেড়ে গেছে, এই শেয়ার থেকে সবসময় দূরে থাকবেন। আমি নিজেও থাকি। সবসময় আপনার মানি মানে আপনার ক্যাপিটালটা সেফ রাখার চেষ্টা করবেন। ভাই আমি 2 টাকা কম লাভ করব, তারপরেও আমার ক্যাপিটালটা যাতে সুরক্ষিত থাকে আমি ওই চিন্তাই করি। আমার লাভ কম হোক। অনেকেই 100%, 200% করে লাভ করার চিন্তা করে, যে আজকে আসলাম বাজারে, আমি কিনলাম, 10 দিন পরে আমার টাকাটা ডাবল হয়ে যাবে। আমি ওই চিন্তা কখনোই করি না। এই চিন্তা যখনই করবেন তখনই আপনি বাজার থেকে হারাবেন। একদম 100% শিওর, গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি হারাবেন ওই চিন্তা যদি করেন। আপনার লাভ 2 টাকা কম হোক, এই যে টুকটাক করে আমি আগাচ্ছি বা আমরা আগাচ্ছি, আমার লাভ হয়তো ওইভাবে আসতেছে না, বাট আগাচ্ছি, আমার ক্যাপিটালটা লুজ হচ্ছে না। এই যে দেখেন, যারা এখন এই যে এই লেভেলে কিনছে, তারা কি এখন এই 19 টাকার লেভেলে সেল দিতে ইচ্ছা করবে? তার সেল দিতেও ইচ্ছা করবে না। যারা এখানে আটকে গেছে, তাদের আবার কত দিন লাগবে এই স্টকটা রিকভারি করতে, আবার নিচে আসবেন, আবার নতুন করে অ্যাভারেজ করবেন, তারপরে আবার একটা পুল ব্যাক দিবে। এইটা লম্বা সময়, এই যে এইখান থেকে যত লম্বা সময় হয়েছে, আবার হয়েছে, এবং আবার সেম একই কাহিনী ঘটতেছে। যাই হোক, মিডল্যান্ড ব্যাংক নিয়ে আর বলার কিছু নাই, যা হবার হয়ে গেছে। এখন যাদের হাতে আছে, বলবো ভাই আপনারা মানসিকভাবে প্রস্তুতি রাখেন, স্টকটা আরেকটু নিচে আসুক, একটা জায়গায় সেটেল হোক। এই যে এই সব জায়গায় যেমন সেটেল হয়েছিল যখন নিচে নামছিল, এইরকম একটা জায়গায় সেটেল হোক, তারপরে অ্যাভারেজ করে নিয়েন। তার আগে আর অ্যাভারেজ করেন না। এই মুহূর্তে পড়তে দেন, কিচ্ছু করার নাই। আপনি এটা থেকে শিক্ষা নেন। শুনতে খারাপ শোনা যাচ্ছে আমার কথাগুলা, বাট বাস্তব কথাগুলোই আমি বলতেছি। ভুল মানুষের হবেই, এবং ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। তো আজকে এইখান থেকেই আপনারা শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। ইপিএস নেগেটিভ আসবে, এইটাই স্বাভাবিক, কারণ এই মালটা অলরেডি ধরাই দেওয়ার পরে এই টাইপের স্টকে ইপিএস খারাপ আসবেই। কিছু করার নেই। এখন আপনার রক্ষাটা আপনারই করতে হবে, আপনার মানিটা আপনাকেই দায়িত্ব নিয়ে সেভ করতে হবে। যাই হোক, মিডল্যান্ড ব্যাংক নিয়ে আর কথাবার্তা বলবো না। এখন আপনারা আবার বলতে পারেন ভাই ওইদিকে তো আবার এক্সিম ব্যাংকের ইপিএস খারাপ আসছে, কিন্তু এক্সিম ব্যাংক তো পরে নাই। তো চলেন এক্সিম ব্যাংকে একটু যাই। এই যে দেখেন, এক্সিম ব্যাংক কি মিডল্যান্ড ব্যাংকের মতো কি 100% উঠছে? উঠে নাই। সো এ এখনই বটমেই আছে, এই রেঞ্জেও যায় না, এ বটমেই আছে। সো আপনাকে ওইভাবে করে চিন্তা করতে হবে যে কোন ব্যাংকের ইপিএস কোথায় দিচ্ছে, সেটা কি অলরেডি বাড়তি দামে ওই স্টকটার ইপিএস আসতেছে, না নিচের দিকে থাকা অবস্থায় ইপিএসটা আসতেছে। তো এই ব্যাংকটা অলরেডি পড়ে গেছে, এই ইপিএস দিয়ে আর কতটুকুই ফালাবে? হ্যাঁ, আজকের কারণে যে নিচে আসলে আবার উঠাই দিছে ব্যাংকের মুভমেন্টের কারণে। সো আপনাকে বুঝতে হবে যে ইপিএসটা কোথায় দিচ্ছে, কি কারণে দিচ্ছে। অনেক সময় ইপিএস দেয় মাল খাওয়ানোর জন্য, আবার অনেক সময় ইপিএস দেয় মালটা নেওয়ার জন্য, আপনার হাত থেকে নেওয়ার জন্য। তো আপনাকে ওই সাইকোলজিটা বুঝতে হবে ভাই। তো
তো চলেন আমি আজকে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো কয়েকটা লো পেইড নিয়ে। এই যে দেখেন রহিম টেক্স নিয়ে আমি বারবার আপনাদেরকে বলতেছি যে লো পেইডে আহামরি তেমন কোনো কিছু, মানে যেগুলো অলরেডি বেড়ে গেছে সেগুলোর মধ্যে আহামরি তেমন কিছু নাই। এই যে দেখেন লো পেইডের যে রহিম টেক্স, যে গতকালকে হল্ট করাইছে, মানুষকে আকর্ষণ করাইছে, এটাকে বলা আইডিএম, মানে প্রলোভন দেখায়, আপনাকে প্রলোভন দেখাইছে। এই দিন হল্ট হয়েছে, পরের দিনে যে আজকে অনেকেই এই স্টকটা কেনার চেষ্টা করছে এবং কেনার পরে দিন শেষে ক্লোজ দিছে কোথায়, এবং কত বড় বিয়ারিশ ক্যান্ডেল উইথ আল্ট্রা ভলিউম। তার মানে কি, এখানে অলরেডি তারা এইখান থেকে মালটা ট্রেডিং করার চেষ্টা করছে, তাদের হাতে কিছু মাল ছিল, আবার নতুন করে তারা হালকা পাতলা বাই করে এইটার একটা বায়ার ক্রিয়েট করছে, বায়ার ক্রিয়েট করার পরে এই যে আজকেও আবার মাল ধরাইছে। ম্যাক্সিমাম লো পেইডেরই এই অবস্থা। আমি গতকালকে ট্রেড আওয়ার শেষে লো পেইড নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে লো পেইড হয়তো বা আমাদের লোভ দেখানো ফাঁদ, সেই ফাঁদেই আমরা পা দিই। এই যে দেখেন এই যে এইটাতে সেই ফাঁদেই আমরা পা দিচ্ছি। হ্যাঁ, রহিমা ফুড বাড়তেছে, সেটার মধ্যে এখনও পটেনশিয়ালিটি আছে, সেইটা এখনও ডিস্ট্রিবিউশন জোনে যায় নাই, কিন্তু অলরেডি যে এইখানে দেখেন কি টাইপের ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এই বিয়ার স্পিন বার উইথ বিগ ভলিউম, এবং সেকেন্ড টাইম ডিস্ট্রিবিউশন হইলো এটা। যাই হোক ভাই, আপনাদের টাকা আপনাদের বিষয়, আপনারা কিভাবে দেখেন আমি জানি না, কিন্তু আমার এই সব স্টকে এই মুহূর্তে এন্ট্রি নিতে আমার বুক কাঁপবে ভাই। আমার কষ্টের টাকা, কষ্টের মানি, আমি এইভাবে লুজ করতে চাই না। হয়তো বা আপনাদেরও কষ্টের টাকা, বাট না বোঝার কারণে আপনারা এইসব জায়গায় এন্ট্রি নিয়ে নেন। আসলে এইটা নিয়ম না ভাই। যে স্টকগুলোর নিচের দিকে আছে সেই স্টকগুলোর দিকে নজর দেন। এরপরে চলেন আর একটা লো পেইড দেখাই। এই যে দেখেন লিগেসি ফুড, এইখান থেকে ডিস্ট্রিবিউশন হওয়া শুরু করছে, এবং এই যে লাস্ট দিনও একটু পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে টিকে নাই, টিকবেও না এইসব জায়গায়। আরেকটু আরেকটু কারেকশন হইতে দেন তাকে, তারপরে আপনি ধরেন। বাট এই সব জায়গায় হয় হচ্ছে আমাদের ম্যানিপুলেশন প্রসেস, বা আমাদেরকে সাইকোলজিক্যালি হিট করায়, যে একটু পুল আপ করায়, এই জায়গাটা তো একটু পুল আপ করায় আমাদেরকে এইখানে আকর্ষণ করে। এই যে আমি দাম বাড়তেছি, তুমি আসো কিনো, দেখো অনেকখানি দাম বাড়ছে, এইরকমও বাজারে নিউজ থাকে। এই দেখেন না, এই স্টকটা 43 টাকার থেকে স্টকটা 65 টাকায় গেছে, স্টকটা 100 টাকায় যাবে, বাট আলটিমেটলি কিন্তু যায় না। কেন যায় না? কারণ তাদের প্ল্যানই থাকে ওই রকম, আমাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন রকমের ফাঁদ পেতে এই সব স্টকগুলো আমাদের এই জায়গাগুলোতে গিলায়। আপনার এখনও মানে লো পেইড যে সবগুলোই একই অবস্থায় এটা আমি বলতেছি না, এখনও অনেক লো পেইড আছে যেগুলো অনেক নিচে আছে, যেগুলো অলরেডি বেড়ে গেছে, সেইগুলোর দিকে নজর দেওয়ার দরকার নাই। আপনার হাইডেলবার্গ সিমেন্ট আছে, তারপরে কোহিনুর আছে, অরিয়ন ইনফো আছে, অনেকগুলোই আছে যেগুলো এখনও বটম লেভেল থেকে 10-20% মধ্যে আছে, সেইগুলো একটু দেখেন। আপনার লো পেইড যদি এতই পছন্দ হয়ে থাকে সেগুলো দেখেন। হ্যাঁ, আমিও ওইগুলো নিয়ে একটু চিন্তা করতেছি, আপনাদের অরিয়ন ইনফো নিয়ে সামনে আমি ওয়াচ লিস্টে বলবো কথাবার্তা, বাট এই টাইপেরগুলো দেখেন যেগুলো নিচের দিকে, কিন্তু উপরের দিকে যে স্টকগুলো আছে সেই স্টকগুলো দেখেন। এই যে এই সব জায়গাগুলোতে হয় ডিস্ট্রিবিউশন ফেস ভাই, এই ডিস্ট্রিবিউশন ফেসগুলোতে আপনারা এন্ট্রি নিয়েন না, যত লোভ করবেন ততই বাজারে ক্ষতি। যাই হোক, তো চলেন আমি গতকালকে একটা ওয়াচ লিস্ট দিয়েছিলাম আপনাদের সাথে, ওই ওয়াচ লিস্ট নিয়ে একটু কথাবার্তা বলবো আপনাদের সাথে। এই যে দেখেন গতকালকের ওয়াচ লিস্টের মধ্যে মুন্নু ফেব্রিক ছিল, এখনও সেটা বলবৎ আছে, যেখানে বাই রেঞ্জ এবং এসএল কত পয়েন্টে সেটা লেখা আছে। এই পর্যন্ত ট্যারিফের নিউজটা আমি পাইনি, আপনারা যদি পেয়ে থাকেন তাহলে পজিটিভ আসলে ভালো, নেগেটিভ আসলে এগুলো এড়াই চলবেন, মানে টেক্সটাইলেরটা। তারপরে ইনভয় টেক্সটাইল, এইটাও মোটামুটি আজকে বেশ ভালো করার চেষ্টা করতেছিল, ব্যাংকের কারণে হয়তো বা শেষ বাজারে পারে না, তারপরেও পজিটিভ ক্লোজ দিছে, এটাও ভালো। ইজেনটাও টুকটাক 10 পয়সা মনে হয় পজিটিভ ক্লোজ দিছে। এইটার হচ্ছে যে 20 টাকা 40 পয়সায় হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এবং এসএল হচ্ছে 19 টাকা 80 পয়সায়। প্রগতি ইন্স্যুরেন্স এখনও শেষ হয় নাই, লাইফ এখনও শেষ হয় নাই, এইগুলার খেলাধুলা চলতেই থাকবে। সো আপনাকে বেছে 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 ইন্স্যুরেন্স কালেক্ট করতে হবে। যে ইন্স্যুরেন্সগুলো অলরেডি 50% 60% বেড়ে গেছে, সেই ইন্স্যুরেন্সগুলোর দিকে নজর দেওয়ার দরকার নেই। যেগুলো এখনও বটম রেঞ্জে আছে, যেগুলোর এখনও বাড়ার পসিবিলিটি 30% 50% আছে, সেইগুলোর দিকে নজর দেন। তার মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স একটা। ছোট শেয়ারের মধ্যে থেকে বিবিএস কেবলটাও আমার খুব লুক্রেটিভ মনে হচ্ছে, 16 টাকা 30 পয়সা এখনও এই রেঞ্জেই আছে। তো চাইলে আপনারা এগুলা কালেক্ট করতে পারেন। এর সাথে আমি আরও 2টা স্টক আজকে আপনাদেরকে অ্যাড করে দিব, খুবই লুক্রেটিভ জায়গায় আছে এবং খুবই সুন্দর জায়গায় আছে। আমি মনে করি সেগুলা হয়তো বা সামনে কোনো কিছু একটা হতে পারে। তো চলেন একটু ওই 2টা স্টক একটু দেখে আসি।
এক নম্বর হচ্ছে নামানা ফার্মা। নামানা ফার্মা আমি বেশ কিছুদিন আগে এটা নিয়ে আলোচনা করেছি, আবারও আলোচনা করতেছি। নামানা ফার্মা এইখান থেকে মানে 48 টাকার থেকে 55 টাকা লেভেল, তো এইটা আহামরি তেমন একটা কিন্তু বাড়ে নাই। এইখানে যে 18, 19, 20% মতো বাড়ছে, তেমন একটা কিন্তু বাড়ে নাই। এইটার বাড়ার জায়গা আরও আছে, যেহেতু অন্যান্য স্টকগুলা 50%, 60%, 70% বাড়তেছে, তো এই স্টকটা এর বটম রেঞ্জ থেকে মোটামুটি 18-20%-এর মতো একটা জায়গায় বাড়ছে এবং এই জায়গাগুলোতে যে ভলিউম করতেছে। তো আশা করতেছি যে এই স্টকটা সামনে হয়তোবা আমরা ভালো কিছু দেখতে চলেছি। অ্যাটলিস্ট যে এই পর্যন্ত যে 61-62 টাকা পর্যন্ত ফার্স্ট টার্গেট আপনারা রাখতে পারেন, এরপরে এইটা পার করলে অন্য বিষয়, বাট আপনারা এইখান থেকে মোটামুটি 4-5 টাকার একটা গ্যাপ পেলেও পেতে পারেন। তবে হ্যাঁ, এই স্টকটার এসএল পয়েন্টটা আপনারা ধরে নেবেন কত, এই যে 54 টাকা 10 পয়সার নিচে যদি ক্লোজ দেয়, মানে এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ দেয়, তাহলে এটা কিন্তু এসএল পয়েন্ট। সো এসএলটা আপনাদের মাথায় রেখে ট্রেড করতে হবে এবং আপনারা ওইভাবে করেই চিন্তা করবেন। নামানা ফার্মা আমি মোটামুটি যেহেতু ব্যাংকের সাথে সাথে ফান্ডামেন্টাল স্টকগুলো টুকটাক টানতেছে, ব্যাক্স ফার্মা, বিএসসি বা ব্যাটবিসির মতো শেয়ারও উঠে আসছে আজকে দেখলাম। তো ওই থিং থেকে যে এইটা একটু বড় টাইপের ফান্ডামেন্টাল শেয়ার, এরপরে যদি মিড ক্যাটাগরি ধরে নামানা ফার্মা, তারপর অরিয়ন ফার্মা যদিও জেডের, কিন্তু এটা ভালো শেয়ার, জেডে গেছে অন্য একটা ইস্যুতে। আপনারা চাইলে অরিয়ন ফার্মাও এখন মোটামুটি বেশ ভালো পজিশনে আছে, 30 টাকার ঘরে এসে আসে নাই, ভলিউমটা ড্রাই হয়ে গেছে। চলেন একটু অরিয়ন ফার্মার চার্টে একটু যাই। এই যে দেখেন অরিয়ন ফার্মা এইখান থেকে মানে এই 34 টাকা লেভেল থেকে যে 31 টাকার ঘরে, 31 টাকার ঘরে এবং ভলিউমটা ড্রাই হয়ে গেছে। আজকের ক্যান্ডেলটা বেশ ভালো লাগছে এবং এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে, সেইখানেও ট্যাপ করছে। তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে অরিয়ন ফার্মা যদি আপনারা নতুন করে কেউ নিতে চান বা অ্যাভারেজ করতে চান, আপনাদের খুব সুইটেবল জায়গা এই অরিয়ন ফার্মা। অরিয়ন ফার্মা যদিও জেডে গিয়েছে কী কারণে সেটা আপনারা জানেন, ও ডিভিডেন্ড ডিসবার্স করে নাই দেখেই ও গিয়েছে, কিন্তু কোম্পানি হিসেবে বেশ ভালো, নামানা ফার্মার চাইতে খারাপ না কিন্তু। সো আপনারা চাইলেও এই অরিয়ন ফার্মাটা আপনাদের ওয়াচ লিস্টে নিয়ে আসতে পারেন। তো আর একটা স্টক আছে, চলেন এই অরিয়ন গ্রুপের খুবই ভালো স্টক। এইটা আসলে যতবারই যে কিনেছে আমার জানার মতে কাউকে লস করায় নাই ওইভাবে করে, সেটা হচ্ছে অরিয়ন ইনফো। আপনি যদি সঠিক জায়গায় ধরতে পারেন, সঠিক জায়গায় ছাড়তে পারেন, অরিয়ন ইনফোটা বেশ ভালো জায়গায় সে রয়ে গিয়েছে এইখান থেকে, মানে এই যে 443 টাকার থেকে এই স্টকটা 300 টাকার লেভেলে চলে আসছে। আসার পরে এখন সে একটু উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা চাইলে অরিয়ন ফার্মা এবং নামানা ফার্মার সাথে অরিয়ন ইনফোটাও, মানে লো পেইড, অনেকেই তো এখন লো পেইড খোঁজার চেষ্টা করতেছে, তো লো পেইডের মধ্যেও অরিয়ন ইনফোটাও বেশ ভালো। আপনারা চাইলে এই অরিয়ন ইনফোটাও নজরে রাখতে পারেন, কারণ লো পেইড যখন বাড়ছে এই বেটা তখন বিপরীত চিন্তা করেছে। এই যে দেখেন এই 17%-এর মধ্যে, তার মানে আপনাকে এখন বিপরীত চিন্তা করতে হবে। অন্যান্য লো পেইডগুলো কি হচ্ছে, এখন কারেকশন হচ্ছে, এবং যে লো পেইডগুলো এই সময়টাতে একটু কারেকশন হয়েছে বা একটা জায়গায় ঘোরাফেরা করতেছে, ওই দিকেই আপনাকে নজর দিতে হবে। তো অরিয়ন ইনফোটাও আমার কাছে ভালো লাগতেছে, আপনারা চাইলে এইটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর যদি এসএল ধরতে চান এই রেড ক্যান্ডেলের নিচে রাখতে পারেন, অথবা যদি আরেকটু ছোট এসএল রাখতে চান তাহলে আপনি এই ক্যান্ডেলের, আমি বলবো এত দরকার নাই, এই একটাই রাখেন। 338 টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় কোনো কারণে, তাহলে সে আর আপট্রেন্ড মুডটা কন্টিনিউ করবে না, সে আরেকটু নিচে আসলেও আসতে পারে। তো যাবার আগে আপনাদেরকে একটা পরামর্শ দেই। আসলে এই যে বাজারের দেখেন একটা সেক্টরের পর আরেকটা সেক্টর ঘুরে ঘুরে আসতেছে, প্রথমে লো পেইড, তারপরে ব্যাংক, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে এখন আবার পুনরায় ব্যাংক, এই টাইপের কাহিনী করে করে কিন্তু বাজার সাইকেল ওয়াইজ চলতেছে। আপনাকে এই সাইকেলগুলা আগে বুঝতে হবে যে কোনটার পরে কোনটা। এই যে মাঝে আবার একদিন টেক্সটাইল উকি ঝুঁকি দিল, আশা করতেছি ট্যারিফের জিনিসপত্র ঠিকঠাক থাকলে টেক্সটাইলও সামনে ভালো করবে। তো আপনাকে ওইভাবে করে রোলিং করে করে চিন্তা করতে হবে। এখন সামনে ভালো করবে ইন্স্যুরেন্স, ধরে নেন আপনি কি করলেন, ব্যাংকে যেয়ে বসে থাকলেন, তাহলে তার হলো না। সামনে ভালো করবে টেক্সটাইল, আপনি কি করলেন, মিউচুয়াল ফান্ড কিনে বসে থাকলেন, তাহলে তো ভাই এই যে বাজার যে প্রফিটগুলো দিচ্ছে এই প্রফিটগুলো তো আপনি পাবেন না। তো এখন আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন, ভাই আপনি কি সেটা পেরেছেন? যতটুকু আমার ক্ষুদ্র নলেজে আমি বুঝেছি আমি ততটুকু করার চেষ্টা করছি। তো চলেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমি কিভাবে এই বিষয়গুলা একটার পর একটা ধরেছি। এই যে দেখেন 9 জুলাই 2025-এ ই কেবল অ্যাপেক্স ফুড
মানে খাদ্য। তার মানে কি, সর্বপ্রথম যখন লোপেইড একটু নাড়াচাড়া করা শুরু করলো তখনই কিন্তু এইগুলো আমরা কিনেছিলাম। যে 201 টাকায় অ্যাপেক্স ফুড কিনে আমরা 228 টাকা, 29 টাকা, 30 টাকা লেভেলে ওইখানে সেল করেছি। এবং ই কেবলটা একটু স্লো গেছে, তারপরেও আমরা 23 টাকা 24 টাকা মানে 123, 24, 25 লেভেলে আমরা বিক্রি করতে পারছি। 9 জুলাই কিনে 13 জুলাই আবার বিক্রি করছি, অ্যাপেক্স ফুড বিক্রি করছি, ই কেবলও বিক্রি করছি। সাথে যে দেখেন 14 জুলাই থেকে আমরা ইন্স্যুরেন্স কালেক্ট করা শুরু করে দিয়েছি। 13 জুলাই বিক্রি করলাম, আবার 14 জুলাইতে যে নিটলটা আমরা কিনেছিলাম। এরপরে চলেন 14 জুলাইয়ে যে নিটল কিনছি, মানে নিটল যেদিন দিয়েছিলাম সেই দিন হচ্ছে নিটলটা একটু দাম বেড়ে গিয়েছিল। পরে আমি বলেছি যে দামটা বেড়ে গেছে, এখন আর দরকার নাই। তাহলে আপনারা যদি নিটল যারা কিনতে পারেন নাই, মানে আমি সবসময়ই কি করি, একটা সেক্টর থেকে কোনো একটা স্টক নিলে আমি ওই একটা স্টকে রাখি, ওই 4-5টা স্টক রাখি না ওইভাবে করে। বিকল্প হিসেবে প্রাইম ইন্স্যুরেন্সটা দিয়েছিলাম, যে নিটলটা আপনারা যেহেতু যারা পান নাই, দাম বেড়ে গেছে, দরকার নেই, আপনারা দ্বিতীয়টা প্রাইম নেন। এইভাবে প্রাইমের বিপরীতে আবার অন্যান্য স্টক যেগুলো আমার সামনে আসছে মানে ইন্স্যুরেন্স সেক্টরের, তখন ওইভাবে করেই দেওয়ার চেষ্টা করছি। মানে যার হাতে স্টক আছে সে একটা করেই নিবে, ওইভাবে করেই আমি চিন্তা করি যে আমি 3-4টা সেক্টর সিলেকশন করি, 3-4টা সেক্টর থেকে একটা একটা করে স্টক পোর্টফোলিওতে রাখার চেষ্টা করি। এবং আমি নিজেও ওইভাবে পোর্টফোলিও ম্যানেজ করি। আমি ইন্স্যুরেন্স রাখলে 5টা ইন্স্যুরেন্স রাখি না, বা লাইফ রাখলে 5টা লাইফ আমি রাখি না, বা টেক্সটাইল রাখলে 5টা টেক্সটাইল রাখি না। আমি কি করি, এই 3টে সেক্টর থেকে 3টা পটেনশিয়াল স্টকগুলো রাখার চেষ্টা করি। আপনারাও সেইভাবে চাইলে রাখতে পারেন, এতে আপনার পোর্টফোলিওটা খুব হেলদি থাকবে। এবং দেখেন এই যে ডেল্টা লাইফ দিয়েছিলাম, ডেল্টা লাইফটা একটু বেড়ে গেছে। তারপরে ডেল্টা লাইফ যারা নিতে পারেন নাই, ওই কথা বলা হয়েছে যে যারা ডেল্টা লাইফ নিতে পারেন নাই তারা মেঘনা লাইফটা নেন, এই যে 16 জুলাই। তারপরে দেখেন এই যে 20 জুলাই ফান্ডামেন্টালের একটা মুভমেন্ট ছিল এই ইন দ্য মিন টাইমে, মানে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের মাঝামাঝি ফান্ডামেন্টালের হঠাৎ করে মুভমেন্ট চলে আসছে। এর মধ্যে কি করছে, যে র্যানেটা 497 টাকা রেটে কিনেছিলেন, এটা হয়তো বা 430 টাকা 28 টাকা রেটে আমরা পরে বিক্রি করে দিচ্ছি। যে বিকন ফার্মা 112, 113, এর আগেও বিকন ফার্মা আমরা কিনেছিলাম 107-8 লেভেলে, তখন একটু টানাটানি হয়েছে, দেখে একটু দামটা বেড়ে গেছে, পরে একটু স্লোর জন্য পরে আমরা 112, 113 টাকার লেভেলে কিনে পরে হচ্ছে 23 টাকা 24 টাকা 123-24 টাকার লেভেলে বিক্রি করে ওইখানে ছেড়ে দিয়েছি। এরপরে চলেন দেখেন আবার যখন ব্যাংকের মুভমেন্ট আস্তে আস্তে ভাব, এই যে এখন তো ব্যাংকের খুব রমরমা ব্যবসা, এর আগে আপনাকে আগে বুঝতে হবে যে কোনটার মুভমেন্ট আসবে। এই যে দেখেন এনসিসি ব্যাংক দেওয়া ছিল কত, যে 10 টাকা 50 পয়সা। এবং এই যে এইখানে দেখেন এই যে গত লাস্ট রবিবারে আমরা কিছু মানে মেঘনা লাইফ এবং অন্যান্য যে ইন্স্যুরেন্স যেগুলো, যে প্রাইম যেগুলো অধিক লাভে ছিল সেগুলো বিক্রি করে দিছি, এবং বাদ বাকি ইন্স্যুরেন্স 50% আমরা এখনও হোল্ড করতেছি, কারণ এটা সামনে আরও ভালো করার পসিবিলিটি আছে। যেহেতু আমাদের একটা প্রফিট মার্জিন হয়ে গেছে, সেহেতু আমরা বিক্রি করে দিয়ে সামনে যেগুলো ভালো করার চেষ্টা আছে, যেমন টেক্সটাইল বা অন্যান্য আইটি, এইগুলোতে একটু সুইচ করে এখন বসে আছে। সেগুলো কি, সেগুলো নিয়ে পরবর্তীতে আলাপ আলোচনা করবো। যেহেতু হোল্ডিংয়ে আমাদের আছে, সেহেতু এখন পাবলিকলি ওইভাবে বলতেছি না। বাট আপনাকে একটু বুঝতে হবে যে এইখানে সিরিয়ালটা একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার লো পেইড গেল, সেইটার পরে আমাদের কি হয়েছে, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের মুভমেন্ট আসবে, সেইটা দেখে ঢুকছি। এবং ব্যাংক সাথে আবার ফান্ডামেন্টাল, মাঝে ফান্ডামেন্টাল গেছে, ফান্ডামেন্টালও নেওয়ার চেষ্টা করেছি। একটার পর একটা, কোনটার পর কোনটা দেখেন। আপনি যদি ডেটগুলো একটু মিলান তাহলে কিন্তু এই বিষয়গুলো একটু বুঝতে পারবেন। এই যে 9 জুলাই, এই যে 13 জুলাই, এই 14 জুলাই, তারপরে 16, 20, এই বিষয়গুলো একটু ধরতে হবে। আমি দেখেন এই যে এখানে অ্যাপেক্স ফুড বা ই কেবল নিয়ে যদি আমি বসে থাকতাম, ধরেন অ্যাপেক্স ফুডের কথাই বলি, যে অ্যাপেক্স ফুডটা 300 টাকায় যাবে, এটা আমি নিজেও জানি। বাট এখন যদি আমি বসে থাকতাম এইটা নিয়ে ওইখানে সেল না করে, তাহলে পরবর্তী যে মুভমেন্টগুলো হচ্ছে সেইগুলো কিন্তু ওইভাবে ধরতে পারতাম না। তো এই বিষয়গুলো আপনাদেরও আয়ত্ত করতে হবে। হ্যাঁ, ইন দ্য মিনটাইমে 2-1টা স্টক আমরা কিনেছি যেগুলো একটু স্লো হয়ে গেছে বা এসএল হিট করছে, সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি। একদম অকপটে আপনাদের সাথে শেয়ারই করতেছি। যেমন আমরা আইটির থেকে অগ্নি কিনেছিলাম, এসপি সিরামিক কিনেছিলাম, এই টাইপের 2-1টা স্টক আমরা কিনেছিলাম। দেখলাম যে এগুলো স্লো হয়ে গেছে বা এগুলো এসএল হিট করছে, সেগুলো নিয়ে আমরা বসে নাই, সেইগুলো বিক্রি করে দিয়ে পরবর্তীতে যে স্টকগুলো পটেনশিয়াল ভালো, যে স্টকগুলো সামনে ভালো করতে পারে, ওই স্টকগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে কোনটার পরে কোনটা আসবে, এবং সেইটা আপনাকে ধরতে জানতে হবে। সেই বিষয়টা যদি ধরতে পারেন তাহলে আপনি কম ক্যাপিটাল দিয়ে, হ্যাঁ অনেকের অনেক বড় ক্যাপিটাল আছে, 1 কোটি 2 কোটি টাকা ক্যাপিটাল আছে, তারা হয়তো বা সেই স্টকগুলো নিয়ে বসে থাকতে পারে। কিন্তু যার ক্যাপিটালই 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা, এখন সে যদি একটা স্টক নিয়ে 6 মাস 1 বছর বসে থাকে বা 3 মাস বসে থাকে, এই মুভমেন্টে তার কোনো মুভমেন্ট হইল না, তাহলে তো ভাই সে তো আর প্রফিট করতে পারবে না ওইভাবে করে। হ্যাঁ, যার
কোটি টাকার উপরে পোর্টফোলিও, সে হয়তো বা 2 মাস 3 মাস বসে থাকতে পারবে। যাওয়ার আগে আপনাদেরকে একটা ডিক্লারেশন দিতে চাই, আমার একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স চলে, আপনারা জানেন। আমার রানিং ব্যাচের 10টা ক্লাস হয়ে গেছে, আগামী সপ্তাহে হয়তো বা 2টা ক্লাস শেষ হয়ে যাবে, 12টা ক্লাস মোট, এইবার মোট করতেছি 15টা ক্লাস। তো এর মধ্যে শেষ হয়ে যাবে, আগামী 2টা ক্লাস বাকি আছে। এই 2টা ক্লাসের পরে আমি আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সটা আগামী 12ই আগস্ট থেকে শুরু করতে যাচ্ছি। এই যে দেখেন আমি যেভাবে সেক্টরাল মুভমেন্ট ধরেছি, বা সেক্টরাল মুভমেন্ট কিভাবে ধরতে হয়, কোনটার পরে কোনটা আসবে, এবং কোন স্টকের পরে কোন স্টকটায় ধরবেন, এবং কোন স্টকটায় ঢুকলে আপনি ফেসে যেতে পারেন, যেমন আপনাদের লোপেট নিয়ে দেখাইলাম, আইডিএম হয় কিভাবে, এই বিষয়াদিগুলো আপনারা এই কোর্সের মধ্যে ইনডেপথে পেয়ে যাবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, আমি আমার কোর্সের মডেল পাঠিয়ে দিব। তবে ভাই, আপনারা আমার কাছ থেকে শিখেন, না হয় অন্য কোনো ভাইয়ের কাছ থেকে শিখেন। বাজারে অনেক ভাই ব্রাদার আছে, তাদের কাছ থেকেও চাইলে আপনারা শিখতে পারেন। তবে শেখার কোনো বিকল্প নাই, আপনারা শিখেন। এই যে না শেখার কারণে দেখেন মিডল্যান্ড ব্যাংক কি হয়েছে, যাদের হাতে আছে তারা তো আজকে ফেসে গেছে, কত টাকা লস হয়েছে। যদি একটু জানতো তারা, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস বা একটু টুকটাক সাইকোলজিক্যাল অ্যানালাইসিস নিয়ে যদি তারা একটু পড়াশোনা করতো, তাহলে এই লেভেলে জীবনও এন্ট্রি নিত না, এই যে এত বড় লস তাদেরও হইতো না। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে এই মিডল্যান্ড ব্যাংক নিয়ে, আমার স্টুডেন্ট এবং আমার সাথে যারা ট্রেড করে, আমি বলছি ভাই না, এটা তো ভুলেও যায় না। দেখেন, এই বিষয়গুলো আপনাদেরকেও বুঝতে হবে, জানতে হবে। তো জানতে হলে আপনাকে শিখতে হবে। আপনারা যদি শিখেন তাহলে এ বাজার থেকে মানি মেক করতে পারবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।